নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। বেদের আদির কথা না জানলেও শব্দ শুনলেই মুক্তি হয়ে যায়, ক্লেদ দূর হয়ে যায়। বেদের শব্দধ্বনি এমনই মঙ্গলময়। বেদ আদি মহাব্রহ্ম, দুজন মহাপুরুষের আলাপ হচ্ছে। দেবর্ষির সাথেও এক বিরাট ঋষির আলাপ হচ্ছে। দেবর্ষি বলছেন, নামের মাধ্যমে জীবন কাটিয়ে দেব। এই ঋষি আবার বলে উঠছেন, অন্য ঋষি, আমি আরও ধ্যানের বা চিন্তার ভিতর দিয়ে নির্বিকল্পে ডুবে থাকতে চাই। আজ্ঞা বা সহস্রারে মন রেখে আমি ধ্যান করি। সেখানে আরও কয়েকজন ভক্ত ছিল, তারা বলছে, আমরা নামই করব, ধ্যান করব না। বিষ্ণু বললেন, দেখো, ধ্যান আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই। ধান ও বীজে যেমন কোনো পার্থক্য নেই। যাকে নাম ধরে ডাকবে তাকে স্মরণ করতেই হয়, যাকে স্মরণ করবে তাকে নাম ধরে ডাকতে হয়। ধান আনলে চাল আনা হয় না, তবে চাল পুতলে গাছ হয় না। তবে যদি ধান পুতো তবে দেখবে গাছ হবে। চাল আর ধানে এই তফাৎ। তাই আমরা চাল কিনে খাই, আর যারা চাষি তারা ধান বীজ হিসেবে কিনবে আর বাকিটুকু চাল করে খাবে। যখন আমার বয়স 9 বছর, পাহাড়ে এক সভা হয়। সেখানে ব্রহ্ম সম্বন্ধে আলাপ হয়েছিল। তাদের মতে ব্রহ্ম হচ্ছে বিরাট। তাদের 105, 106 উপরে বয়স। 95, 96 সবচেয়ে কম বয়স। লং পাহাড়ে সেই বিরাট সভা হয়। সেই সভায় মহানদের আমন্ত্রণ হয়েছিল। আমি হঠাৎ সেখানে উপস্থিত হলাম, কোনো নিমন্ত্রণ নয়। সেখানে গিয়ে দেখি সুন্দর ভাব, সুন্দর গন্ধ, লম্বা লম্বা ভোজ, পাতার পুঁথি, ঢাকে ডুমডুম আওয়াজ হচ্ছে, সুগন্ধ। বেদের সেই আদিসুর ভেসে আসছে, সমস্ত স্রোত পাঠ হচ্ছে। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে লেগে গুরু গম্ভীর আওয়াজ হচ্ছে। ভক্ত যারা খাগের কলম নিয়ে বসে আছে, পাথরের গায়ে লিখছে, আমরা ব্রহ্মের সম্বন্ধে, শাস্ত্রের সম্বন্ধে যে কথা বলি, সে বিষয়ে কার কি অভিমত, তাহাই আলোচ্য বিষয়। এক সাধু 12 বছরে তিনি এক জায়গায় বসে আছেন। তার বয়স 100-র উপরে। তার দেহটা দাড়িতে ঢাকা। তিনি এলেন। তিনি বললেন, যার যা বক্তব্য আছে প্রাণ খুলে বলবে। সমাধান করাই নিয়ম। সমাধান যেখানে হবে, শান্তি সেখানেই হবে। একজন বললেন, দেখো, আজ শাস্ত্রজ্ঞরা সব উপস্থিত হয়েছেন। শাস্ত্র নিয়ে আজ আলোচনা হবে। বিশুদ্ধ আজ্ঞা সহস্রার এই চক্রের আলোচনা তারাই করবেন যারা তত্ত্বে ডুবে আছেন। খনির ভিতর যারা তার স্পর্শে আছেন, যারা ভিতরকার সত্তা জেনেছেন, আজকের আলোচনা তারাই করবেন। আজকের আলোচনা সেটাই, কে অনুভূতির মার্গে আছেন, কে সহস্রারে ডুবে আছেন, কে গ্রন্থ পাঠ করে রাস্তা তৈরি করে এগিয়ে যাচ্ছেন, কে কি তা আলোচনার মাধ্যমে প্রকাশ হবে। পাথরের আসন আছে, সবাই গোল হয়ে বসেছেন, আর লেখক ও শ্রোতারা আর এক ধারে বসেছেন। আমি একটি বাচ্চা, আমাকে 2টো পাথর দিয়ে বসানো হয়েছে, কারণ তারা এত লম্বা, আমাকে মাথা উঁচু করে দেখতে হয়। আমার বুক ধুকপুক করছে। একজনকে বলছে, তুমি ব্রহ্ম সম্বন্ধে বলো।
অল্প সময়ের মধ্যে বলতে হবে। সে বলছে ব্রহ্ম যে বিরাট, এটা জানা যায় কি না বলতে পারি না। জানা না যাওয়াটাই বিরাট, না জানাটাই বিরাট। আমি সীমার মধ্যে আনি নাই, যদি জানা যায় তবে সীমার মধ্যে এসে যায়। এই বিরাট ব্রহ্ম হতে জীবজগৎ সৃষ্টি। সুতরাং আমাদের চিন্তাধারা যে বিরাট হবে এটাই স্বাভাবিক। আর একজনকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এ সম্বন্ধে বলার কিছু আছে? যদি থাকে তো বলো। তিনি বললেন, না, উনি যা বলেছেন আমি তার সাথে একমত হই। আর আরেকজন জিজ্ঞাসা করলেন, আজ্ঞাচক্র সম্বন্ধে কিছু বলো। তিনি বললেন, আজ্ঞাচক্র হচ্ছে সূর্য, সেই সমস্ত আলাপ হচ্ছে, সব শুনতে 5-6 ঘন্টার বেশি লাগবে। তারপর আমায় জিজ্ঞাসা করলো, আমি পাথরের উপর দাঁড়িয়ে গেছি, আমাকে প্রশ্ন করলো, এই যে শাস্ত্রটাস্ত্র আছে তোমার সে সম্পর্কে কিছু জানা আছে? আজ্ঞাচক্র সম্পর্কে তোমার কিছু জানা আছে? আমি জানার মধ্যেই আমি ডুবে আছি সব সময়, তবে নতুন করে কি আবার জানবো? এখান থেকে সাগর পর্যন্ত যদি গুড় রাখি একটু খেলেই হবে, এতটুকু গুড় খাওয়া যা, সবটা খাও তা। যেটুকুনি জেনেছি সেটুকুই যথেষ্ট। সুতরাং যেটা বুঝেছি নতুন করে বুঝার কি আছে? অর্থাৎ হঠাৎ একজন মাঝখান থেকে কথা বলছে, মাঝখান থেকে কথা বলার নিয়ম নয়। একজন মহান আমার কথা শুনে মাথা নাড়ছিলেন, তাতে আমি ভরসা পেলাম। আমি এতটুকু বটবৃক্ষের বীজ কত বড় হয়ে যায়, বীজটুকু হাতে নেওয়া যায়? বট গাছকে কি আর হাতে নেওয়া যায়? এতটুকু বীজ যখন হাতে নিলাম, ওর গাছ, ডালপাতা, শিকড় সব হাতে নিলাম। তবে প্রকাশটা হচ্ছে স্বাভাবিকভাবে, নতুন করে করার কিচ্ছু নেই। প্রকাশ করার প্রয়োজনীয়তা রয়েছে, ক্ষেত্র অনুযায়ী প্রকাশ করার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা আছে বলেই তো ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আমাকে বলছে, তুমি তত্ত্বের কথা বলো, তুমি যে ব্রহ্ম সম্বন্ধে জেনেছ সে কথা বলো। আমি ব্রহ্ম যে বলছি, যা বলবো সেটাই তো ব্রহ্ম, সেটাই তো বিরাট। এত টাকা আধ পয়সা বাদ দিলে গণিতে কি ভুল হয়ে যায় না? আমি যা বলবো তাই হচ্ছে বিরাট। একটা স্বর্ণমুদ্রার অংশ যদি গ্রহণ করি, তবে কি বলা যাবে না যে সোনা আমার হাতে রয়েছে? সেটা কি স্বর্ণ নয়? খনি হাতে নেই বলে কি সোনা আমার হাতে নেই? তুমি চাও মোট ভরে আনো, অর্থাৎ বোঝাই করে আনতে চাও, এতে কি মূল্য বেড়ে গেল? সোনা তো সোনাই রয়ে গেল। আমি যা বলবো সেটা হচ্ছে সোনা, সেটাই গোল্ড, সেটাই বিরাট, সেটাই হচ্ছে ব্রহ্ম। সেই সাধু বলল, আচ্ছা তুমি সহস্রার সম্বন্ধে বলো তো। আমি, সহস্রার আমার পদতলে, সহস্রার আমাদের মাথার উপরে, সাধু সহস্রার কি পদতলে হয়? আমি বললাম, এই মহাশূন্যে উঁচু নিচু বলে কোনো কথা নেই, ব্যবহারিক কথা হচ্ছে উঁচু নিচু কথা। পৃথিবী ছাড়িয়ে গেলে এদিকেও উঁচু নেই, ওদিকেও উঁচু নেই, সবাই ঘুরছে। কাজেই সহস্রার পদতলে, সহস্রার মাথায় যেখানে রাত্রি সেখানে গ্রহ নক্ষত্র দেখা যাচ্ছে। সহস্রার হচ্ছে নাম, সহস্রার হচ্ছে মামুলি কথা। অগণিত সূর্য সেই মহাশূন্যে আছে, সহস্র হচ্ছে অগণিত, সেই অগণিত সূর্য সহস্রার। সেই অগণিত সূর্যের তেজ শক্তির বীজ নিয়েই সে জীবজগৎ, মানে অজস্র অগণিত তেজ ও কণিকা নিয়েই জীবের সৃষ্টি। সেই বীজ পুঁতে দেবে, সেই বীজেই ফিরে আসবে
একটা পোতো হাজারটা আসবে। বট গাছের যে বীজ তা পুতলে বট গাছেই হবে, আম গাছের বীজ পুতলে আম গাছেই হবে, একটা সরিষা পুতলে সহস্র সরিষা নিয়ে বের হয়। বীজ শক্তি সেই বিরাট শক্তির, ব্রহ্মশক্তির বীজ হচ্ছে সে ওই জীব জগৎ। আমরা যতটা দেখতে পাচ্ছি সেই জগৎ থেকে আবার সেই বীজ। সুতরাং সেই রূপান্তরময় জগতে, এই পরিবর্তনশীল জগতে পরিবর্তনের মাঝ দিয়ে বীজ হতে গাছ, ফুল, ফল যেমন হয় তেমনি হচ্ছে। জীবজগতেও তেমনি ক্রমশ ক্রমশ ধাপে ধাপে জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মৃত্যু, এভাবেই পরিবর্তনের মধ্যে দিয়ে আলোর পথের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো রূপ এক জায়গায় বসে থাকে না। এই জীবজগৎ বিরাট, সেই ব্রহ্মশক্তির ধারা থেকে, অনন্ত আকাশ থেকে আসছে। সে আকাশ যার সীমানা নেই, সেই আকাশ যার বর্ণনা নেই, যিনি বর্ণনাতীত, যার বর্ণনা নেই বা হয় না, তা হতেই জীবজগতের সৃষ্টি। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। নমস্কার। রাম ও নারায়ণ রাম।